নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য ৪ নির্বাচন কমিশনার আজ দুপুরে শপথ নেবেন। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রোববার দুপুরে ১:৩০টায় শপথ অনুষ্ঠান হতে পারে। শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পান সাবেক সচিব ASM মোহাম্মদ নাসির উদ্দিন। তার সঙ্গে ৪ নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়েছে। ওই ৪ নির্বাচন কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুল রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা রহমান ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যেহেতু কোনো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সেহেতু এখানে নবগত নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ বলে কিছু নেই বলে জানিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। তবে নির্বাচনী আমেজ শুরু হলে রাজনৈতিক দলগুলোর উত্তেজনা নির্ভর করবে প্রস্তুতির উপর। অপরদিকে নির্বাচন কমিশনের জন্মলগ্ন থেকে যে ত্রুটিপূর্ণ আইন রয়েছে তা সংশোধনের মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তবে জনগণের ভোটাধিকার প্রয়োগের আস্থা এখন বড় বিষয় বলে মনে করেন আরেক নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। সাবেক সচিব AMM নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে কমিশনের ওপর থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার। এত বড় চ্যালেঞ্জ নবাগত নির্বাচন কমিশনের পক্ষে উত্তরণ হওয়া কতটুকু সম্ভব তার স্পষ্ট ব্যাখ্যা দেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। বলেন, যেহেতু কোনো রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সেহেতু এখানে নবাগত কমিশনের চ্যালেঞ্জ বলে কিছু নেই। আগামী নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, ভালো হবে একটু আশা করতে পারি। কারণ হচ্ছে এটা কোনো রাজনৈতিক সরকার অধীনে নির্বাচন হচ্ছে না, সেজন্য নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ অনেক কম। এখন কথা হচ্ছে তার ভিতরেও চ্যালেঞ্জ আসবে যখন পুরোদমে নির্বাচনী বিষয় শুরু হয়ে যাবে, তখন হয়তো দলগুলোর মধ্যে অনেক উত্তেজনা দেখা দিবে। এখন যে শান্ত দেখা যাচ্ছে সেটা হয়তো থাকবে না। আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলেছেন, নির্বাচন কমিশনের জন্মলগ্ন থেকে যে ত্রুটিপূর্ণ আইন রয়েছে তার সংশোধনের মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তবে জনগণের ভোটাধিকার প্রয়োগের আস্থা এখন বড় বিষয়। বাংলাদেশের শুরু থেকে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে, যেমন ধরেন যে জনগণের আস্থা অর্জন করা, এটা বেশিরভাগ কমিশনের ক্ষেত্রে একটা বড় ইস্যু ছিল। কমিশন জনগণকে আস্থা আনতে পারে না, কিন্তু আমরা সবাই জানি যে ইলেকশন বিলংস টু দ্য পিপুল। সো ওইটা নিয়ে এদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে নির্বাচনকে কীভাবে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যায়। সবকিছু ছাপিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা থেকে পিছিয়ে নেই নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম। আমি সবসময় বিশ্বাস করি যে ইলেকশন ইজ ইকুয়াল টু ট্রান্সপারেন্সি। কাজে যত বেশি তারা স্বচ্ছ হবে, যত বেশি অ্যাকাউন্টেবল হবে, কমিশনের গ্রহণযোগ্যতা তত বাড়বে। ভোটার তালিকা, হালনাগাদের কাজ, তারপরে বিদেশে যারা আছেন তাদেরকে রেজিস্ট্রেশনের কাজ, এগুলো চলছে, কিন্তু এগুলো চলমান। আমরাও কিছু জিনিস রিকমেন্ড করছি, সেগুলো সেভাবে হবে। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। নির্বাচন ব্যবস্থা নিয়ে আর্থিক অনিয়ম দূর করা উচিত বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধি, চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনারের সাথে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এছাড়াও তিনি দ্বিকক্ষ পার্লামেন্ট বিশিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পরামর্শ দেন ইলিয়াস কাঞ্চন, তাতে করে জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে। দর্শক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকে সর্বশেষ খবর জানব সহকর্মী অপু সাইদ অপুর কাছে। তিনি আছেন নির্বাচন কমিশনে। অপু, বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। কথা হচ্ছে যে যেহেতু নতুন কমিশন গঠন হয়েছে, এই কমিশনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে কিনা সেই বিষয়ে কিন্তু তারা পরামর্শ দিয়েছেন, যাতে করে সংস্কার কমিশন যে সার্চ কমিটির কাছে যে প্রস্তাবনাগুলো উত্থাপন করবেন সেই উত্থাপনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন যে গঠিত হয়েছে সেই কমিশনের তারা আগামীতে নির্বাচন যে দেবেন সেটি বিষয়ে বলেছেন। এবং তারা বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটি দেওয়ার যে পরামর্শ উঠে এসেছে সেটির বিষয়ে গুরুত্ব দিয়েছেন। কারণ হচ্ছে স্থানীয় সরকার
নির্বাচনটির মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতীয় সংসদ নির্বাচনের দিকে যখন যাবেন তখন হয়তো আরও বেশি স্পষ্ট হবে যে এই কমিশন আসলে কি উপহার দিতে যাচ্ছেন জাতিকে। তো এখন আসলে বৈঠক চলছে, আর একটি তথ্য আসলে না দিলে নয়, কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি বার্তা এসেছে যে যেহেতু প্রধান বিচারপতির কাছে নবনিযুক্ত যে কমিশন, নির্বাচন কমিশন, সেই কমিশন শপথ গ্রহণ করার পরে নির্বাচন কমিশনের বিকেল 3:30 যে সম্মেলন কক্ষ রয়েছেন সেখানে গণমাধ্যম কর্মীদের সাথে প্রধান নির্বাচন কমিশনার যে সদ্য দায়িত্ব পেয়েছেন তিনি আনুষ্ঠানিকভাবে মতবিনিময় একটি সভা করবেন, সেই বার্তা দিয়েছেন এবং সেখানে তিনি জানাবেন যে আগামী তার নির্বাচনী যে ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি। তো মার্জানা, এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন সহ অত্যাবশ্যকীয় যেসব সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে যুক্তরাজ্য শাখা বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ দাবি করেন। মঈন বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে। আপনারা দেখেছেন একবার 2018 সালে তারা রাজপথে নেমেছিল, পরবর্তীতে 2024 জুলাই আগস্টে তারা রাজপথে থেকে এদেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে এবং আওয়ামী লীগ কাপুরুষের মতো তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে ক্যাডার ও নন ক্যাডার মিলে 22,000 নতুন নিয়োগ আসছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জানা গেছে এখানে সব কটি কর্মকর্তা পদে, তবে বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে নাকি বিশেষ বিসিএস হবে তা আলাদাভাবে ঘোষণা করা হবে। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার ভোর 4:30টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেন এবং শোকাসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে রোববার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে, তবে প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার সহ 11 দফা দাবি আদায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় জড়ো হয়েছেন হাজারো ব্যাটারি চালিত রিকশা চালক। ফলে পল্টন প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে বাসে আটকে থাকা যাত্রীরা। বেলা 11:30টায় রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা এখানে আসেন। এদিকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন নিয়ে আপিল বিভাগে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি বিষয়টি জানিয়েছেন। আশুলিয়া তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের ঘটনা আজ এক যুগে এসে দাঁড়িয়েছে। দীর্ঘ এক যুগেও শেষ হয়নি নিহত পরিবারের আহাজারি ও আহত শ্রমিকদের চিকিৎসা সেবার আকুতি। বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কিছুটা স্বস্তি আসলেও আতঙ্ক কাটেনি শারীরিকভাবে অক্ষম ও অনাহারে থাকা এই মানুষগুলোর। জীবন কাটছে অবহেলায়। বর্তমান সরকারকে আহত শ্রমিকদের পাশে দাঁড়ানো ও শ্রমিক স্মরণী করার দাবি জানান শ্রমিক নেতা ও সচেতন মহল। আশুলিয়ার প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। আশুলিয়া নিশ্চিন্তপুরে 2012 সালের 24 নভেম্বর তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডে 112 জন শ্রমিক পুড়ে মারা যায়। গুরুতর আহত হয়ে বেঁচে যায় আরও কয়েক শতাধিক শ্রমিক। নানা অবহেলা আর দুঃসহ সেই স্মৃতি সহ্য করে নিশ্চিন্তে ঘুমোতে পারেন না তারা। হতাহত অনেক শ্রমিক কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন, না পাচ্ছেন কাজ, না পাচ্ছেন সহযোগিতা। অনেক পরিবার অভাবের তাড়নায় ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ করেছে, কাজ করছে পোশাক কারখানায় বা চায়ের দোকানে। তাজরিন ফ্যাশনে আমরা চাকরি করছি, 6:15 দুর্ঘটনা। ম্যানেজমেন্টের লোকেরা বলতেছে যে তোরা কাজ করো, আমরা দেখতেছি।
দেখতেছি কইতে কইতে নেশা দেখে উধাও করে ধাঁধা করে আগুন উঠছে। আমার ভাই চাকরি করতো, সে মারা গেছে। তার একটা বাচ্চা আছে, সে ঠিক মতন কোনো টাকা পয়সা, সৎ মা ঘরে থাকলে তো কিরকম জানেনি, তাদের আমরাই এখন দেখাশোনা করি। প্রথমে কিছু সহযোগিতা পেলেও চিকিৎসার খরচ বেড়ে হয়েছে দ্বিগুণ। পরিবারের অভাব মেটাতে কোনো কুলি পাচ্ছেন না অসহায় শ্রমিকরা। নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে অনিশ্চয়তা কাটাতে তাজরিন ফ্যাশনসের আহত শ্রমিকদের জীবন চলছে ধুকে ধুকে। এক গ্রামের ভিতরে গেলে মনে করেন 10-12 জন মৃত্যুর খবর পাওয়া যায়, তাদেরকে কোনো কিছু দেওয়া হয়নি। একবারে যা মোটামুটি দিচ্ছে তাই, আর কোনো খোঁজ খবর নেই। আহত যারা ছিল অনেকে টাকা পয়সা পাইছে, আমরা কিছু পাইনি। আমাদের সরকারের কাছে অনেক দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জন্য দেখে। শ্রমিকদের পাশে দাঁড়াতে বর্তমান সরকারের সুদৃষ্টি জরুরি বলে মনে করছে সচেতন মহল। অনেকে চিকিৎসা সেবার জন্য একেবারে অনুদান থেকে বঞ্চিত রয়েছে, তাদেরকে যদি খুঁজে বের করে অনুদান দিয়ে উপকৃত করা হয়, তাহলে সেই অবহেলিত শ্রমিকদের জীবনটা রক্ষা পাবে। অসহায় স্বজন হারানো ও আহত এসব মানুষের চিকিৎসা ও জীবনমান উন্নয়নে নতুন বাংলাদেশের দায়িত্বরতরা ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদের জন্য ন্যায্য ক্ষতিপূরণটা পায়, যুক্তিক ক্ষতিপূরণ এই সরকারের কাছে আমাদের দাবি। আওয়াজ তুলতে চাই যে মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো, দোষীদের শাস্তি চাই, ক্ষতিপূরণ আইনের বদল চাই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সরকারি সফরের অংশ হিসাবে ভারত উপমহাদেশে আসার পরিকল্পনা করেছেন। চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর বিদেশের সফর থেকে বিরত রয়েছেন ব্রিটেনের এই রাজা। তবে কিছু দিনের মধ্যে তিনি ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে সফর করতে পারেন বলে দেশটির সংবাদ মাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ঠিক কবে নাগাদ ব্রিটিশ রাজা ও রানীর এই সফর শুরু হতে পারে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ডেইলি মিরর। গত বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করতে বাধ্য হন। তবে ভারতীয় উপমহাদেশের 3 দেশর বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যার জেনারেল হাসপাতালে বিভিন্ন রোগের পরীক্ষা সামগ্রী, রিয়েজেন্ট, এক্স-রে ফিল্ম ও জরুরি প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা ও ডিজিটাল এক্স-রে বন্ধ রয়েছে প্রায় 1 মাসের বেশি সময় ধরে। এতে ভোগান্তি বেড়েছে দূর দূরান্ত থেকে আসা সাধারণ রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিভিন্ন সংকট রয়েছে সত্যি, তবে দরপত্র আহ্বান করা হয়েছে, খুবই দ্রুত সমস্যার সমাধান করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আফাম কাউসার ইমরানের পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন নুসরাত শারমিন। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যার জেনারেল হাসপাতালে 2016 সালের মাঝামাঝি ডিজিটাল 500 mm এক্স-রে যন্ত্রটি বরাদ্দ দেয় স্বাস্থ্য বিভাগ। গত সেপ্টেম্বরের শেষের দিকে ডিজিটাল এক্স-রে ফিল্মের মজুদ শেষ হয়ে যায়। ফিল্ম না থাকায় 1 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ডিজিটাল এক্স-রে। এছাড়া প্রায় 1 মাস আগে হাসপাতালের রিএজেন্ট শেষ হয়ে যায়। বর্তমানে ইউরিক অ্যাসিডের পাশাপাশি কিডনির ক্রিয়েটিনিন, প্রেগন্যান্সি, সোডিয়াম পটাশিয়ামের পরিমাপক নির্ণয়ের ইলেকট্রোলাইট পরীক্ষা বন্ধ রয়েছে। রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ যাচাইয়ের পরীক্ষা, সিবিসি ও জন্ডিসের HbSAg পরীক্ষার সামগ্রীর রিএজেন্ট শেষ হওয়ার পথে, ফলে ভোগান্তিতে রোগীরা। ইংলিশেন আর একটা শক্তির একটা স্যালাইন 700 টাকা নিয়েছেন, আর ইংলিশ আর কোস্টিপ সব বাড়িতে আনা হয়েছে। ব্যথা রোগী সদর আনছি, রক্ত পরীক্ষা দিছে, হসপিটালের বাইরের থেকে ওষুধ কিনে আনতেছি। হাসপাতালের ভ্যান্ডার কক্ষ এবং বিভিন্ন ওয়ার্ড সূত্রে জানা গেছে জরুরি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ইনজেকশন, মেরোপেনাম এবং ফ্লুকক্স, শ্বাসকষ্টের কর্টিসন ও হৃদরোগের ইন্ট্রাভাস 60 মিলিগ্রাম, গর্ভবতী নারীদের জন্য অ্যালজিন ইনজেকশন, অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় ডিএস স্যালাইন, বিভিন্ন রোগের অ্যান্টিবায়োটিক এবং স্যালাইনেরও সংকট রয়েছে। এছাড়া জরুরি বিভাগে হাড় জোড়া লাগানোর কাজে ব্যবহৃত জিপসোনা প্লাস্টার, সফট রোল, কাটা অংশে সেলাই করার সুতা, মাইক্রোফোর এবং সিরিঞ্জ নেই বলেও জানা গেছে। এক প্রকারেরই আমি অ্যান্টিবায়োটিক এখানে দিচ্ছি, অ্যাজিথ্রোমাইসিন। ছোট বাচ্চারও অ্যান্টিবায়োটিক আমি কিছু দিতে পারি না। মেরুপানাম এটা আপাতত নাই, আর হচ্ছে ক্যানুলা, মাইক্রোপোর নাই। কিছু রিয়েজেন্টের সংকট আছে এখন, সবগুলা পরীক্ষা তো আর আমরা করতে পারতেছি না। আলট্রাসাউন্ড হয়তো প্রায় 70, 80, 100 পর্যন্ত, কিন্তু ইদানিং ফিল্ম না থাকার কারণে আমরা কোনো ডিজিটাল এক্স-রে করতে পারি না। হাসপাতালে বিভিন্ন সামগ্রীর সংকট রয়েছে স্বীকার করে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে জানান এই তত্ত্বাবধায়ক। আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের 15 দিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই রিয়েজেন্ট এবং ফিল্ম ক্রয় করতে পারবো এবং আশা করি আমাদের এই সমস্যা থাকবে না।
নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। এবার খেলার সংবাদ। ঘরোয়া ক্রিকেটে যুক্ত হলো আরও একটি আসর। বিপিএল এর আগে অনুষ্ঠিত হবে এনসিএল টি20 নামের সংক্ষিপ্ত সংস্করণ এই ফর্মটি। রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। 7টি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো নামে আরও একটি দল মিলে মোট 8টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। 11 ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম আসর, শেষ হবে 23 ডিসেম্বর। দুটি ভেন্যুতে খেলা হবে। গ্রুপ পর্বের ম্যাচ হবে সিলেটে, এরপর কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে মিরপুরে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও আমিন খান।